প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আবার হাজির হয়েছি ভূগোলের আরও কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আগের দিন আমরা ভারতের ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করেছিলাম। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ আমরা 5টা নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো কোথায়, সেগুলোর অবস্থান আমরা দেখেছি। আজ আমরা জানব ভারতের ভূপ্রকৃতি থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। সুতরাং আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। এখানে আমি আগে থেকেই লিখে রেখেছি যে জিনিসগুলো, যে বিষয়গুলো আমরা আজকে ম্যাপ পয়েন্টিং এখানে শিখব, সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মন দিয়ে দেখবে এবং সেইভাবে শিখবে, এবং যেভাবে আমি বলবো সেইভাবেই পরীক্ষার সময়ও করার চেষ্টা করবে। তাহলে দেখবে একদম কোনো নাম্বার কাটা যাবে না, পুরো নম্বর পাবে। আমরা এখানে দেখে নেব। প্রথমে রয়েছে কারাকোরাম পর্বত। কারাকোরাম পর্বত এর অবস্থানটা এরকম জায়গায় কারাকোরাম পর্বত অবস্থিত। তবে তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে পাহাড় পর্বত এইগুলো যখন পয়েন্টিং করবে তখন এগুলো তিনভাবে করা যায়। প্রথমত রং করে, যেটা ব্রাউন কালার বা বাদামি কালারের পেন্সিল দিয়ে করা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে এইটা এরকম মোটা দাগ দিয়ে, একটা সিঙ্গেল দাগ না দিয়ে একটু মোটা দাগ দিয়ে এটা দেখানো হয়। আরেকটা হচ্ছে যে এরকম শৃঙ্গ শৃঙ্গ করে দেওয়া, এভাবেও দেখানো যেতে পারে। তাহলে এই তিনভাবের মধ্যে যে কোনো রকমভাবে তোমরা করতে পারো। তবে পরীক্ষার সময় যদি রং করার সমস্যা থাকে তাহলে রং করতে হবে না, এরকম মোটা দাগ বা এরকম শৃঙ্গর মতো করে এইভাবেও দেখাতে পারো। যাই হোক, আমি এখানে এরকম একটা মোটা দাগ দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কারাকোরাম পর্বত। এইটা এইভাবে দেখালেই কি আমার কাজ শেষ হয়ে যাবে? মোটেই কিন্তু নয়। এই যে এটা যে কারাকোরাম পর্বত, সেটা আমরা জানবো কী করে, বুঝবো কী করে? যিনি খাতা দেখবেন তেনাকে তো বুঝতে হবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? লিখে দিতে হবে অবশ্যই। তাহলে পাশে আমি এখানে লিখে দিলাম কারাকোরাম পর্বত। তাহলে হলো, এটা হচ্ছে কারাকোরাম পর্বত। আমি পাশে লিখে দিলাম, আমার সিম্বলটা দেখালাম এবং পাশে লিখেও দিলাম। এরপর আসছি কেটু শৃঙ্গ বা গডউইনস্টিন। এটা কিন্তু এই কারাকোরাম পর্বতেরই উচ্চতম শৃঙ্গ। এটার অবস্থান কোথায় আমরা একটু দেখে নেব। এরকম জায়গায় অবস্থান। এই শৃঙ্গগুলো সাধারণত এরকম ত্রিভুজাকৃতির সিম্বল দিয়ে দেখানো হয়। তাহলে এখানে দেখালাম, কিন্তু আমি এখানে কি ভুল করেছি? আমি কিন্তু এখানে কোনো নাম লিখিনি, আমাকে কিন্তু নাম অবশ্যই লিখতে হবে। তাহলে আমি এখানে লিখে দিলাম কেটু শৃঙ্গ। বুঝতে পারছো? কারাকোরাম পর্বত দেখালাম, পাশে কিন্তু আমাকে নাম লিখতে হবে। কেটু শৃঙ্গ দেখালাম, পাশে আমাকে নাম লিখতে হবে। তবেই কিন্তু ম্যাপ পয়েন্টিংটা কমপ্লিট হবে। এবার আসি পরে লাদাখ পর্বত। লাদাখ পর্বত হচ্ছে এই কারাকোরাম পর্বতের দক্ষিণ দিকে, কিছুটা দক্ষিণে, অর্থাৎ নিচের দিকে অবস্থিত। দেখি অবস্থান কোথায়। তাহলে কারাকোরাম পর্বতের কিছুটা দক্ষিণ দিকে অবস্থিত লাদাখ পর্বত শ্রেণী। এটা আমি আঁকলাম এবং তার পাশে আমি লিখেও দিলাম। এটা কিন্তু তোমরা বারবার তোমাদের বলছি যে যখনই কোনো জিনিস দেখাবে, কোনো বিষয় দেখাবে, সেই বিষয়টা কি সেটা কিন্তু পাশে অবশ্যই লিখে দেবে। যতক্ষণ না লিখবে ততক্ষণ কিন্তু কোনো নম্বর পাবে না। তাহলে লাদাখ পর্বত আমাদের দেখানো হয়ে গেল। পরে আছে জাস্কার পর্বত। এই জাস্কার পর্বত লাদাখ পর্বতেরও কিছুটা দক্ষিণ দিকে অবস্থিত। আমরা অবস্থানটা দেখে নিই। তাহলে জাস্কার পর্বতের অবস্থানও আমরা জেনে নিলাম। এরপরে আসছি শিবালিক পর্বত। এই শিবালিক পর্বতটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষাতে খুবই আসে। সুতরাং এর অবস্থানটা খুবই ভালো করে দেখতে হবে। তাহলে শিবালিক পর্বত, পাশে নাম লিখে দিলাম। এরপরে আসছে নামচা বারোয়া শৃঙ্গ। এই নামচা বারোয়া শৃঙ্গটা হচ্ছে আমাদের উত্তর দিকে যে হিমালয় পর্বতমালা রয়েছে, এটা পশ্চিম দিকে নাঙ্গা পর্বত থেকে শুরু করে এইভাবে অর্ধচন্দ্রাকারে বিস্তৃত রয়েছে। বিস্তৃত অরুণাচল প্রদেশে নামচা বারোয়া পর্যন্ত এর পূর্ব দিকের সীমা। তাহলে এর অবস্থানটা একটু জেনে নিই। তাহলে নামচা বারোয়া শৃঙ্গ, এখানে নাম লিখে দিলাম। এবার আসি আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের অবস্থান, এটাও পরীক্ষাতে খুব ঘুরিয়ে ফিরিয়ে আসে। সুতরাং এই আরাবল্লী পর্বতও খুব ভালো করে তোমরা দেখবে অবস্থানটা।
আরাবল্লী পর্বত, নাম লিখে দিলাম। এরপর আসছি বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে আসে। বিন্ধ্য পর্বত। এরপরে আছে সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত এই বিন্ধ্য পর্বতেরও কিছুটা নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে অবস্থিত। অবস্থানটা দেখে নেব। তাহলে এটা হচ্ছে সাতপুরা পর্বত। এবার দেখো অনেক সময় কি হয়, এই ভারতের মধ্যে যখন কোনো পর্বত দেখাতে যাবে তখন ঠিক কোন জায়গাটা হবে এটা কিন্তু একটু সমস্যা। কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু বাউন্ডারি আছে, কিছু কিছু খাঁজ আছে বা ভাঁজ আছে যেগুলোর সাপেক্ষে আমাদের মনে রাখতে হয় যে এই পর্বতটা এখানে হতে পারে, তাহলে সুবিধা হয়। ওই সমস্ত খাঁজ বা ভাঁজের সাপেক্ষে যদি আমরা সেই পর্বতটার অবস্থান তুলনা করি, যেমন এক্ষেত্রে বিন্ধ্য পর্বত দেখো, এই যে গুজরাটের এখানে এই যে খাঁজটা বা ভাঁজ মতো রয়েছে, এর ঠিক সোজাসুজি ডান দিকে কিছুটা সরে বিন্ধ্য পর্বতটা অবস্থিত। তার ঠিক দক্ষিণ দিকে সাতপুরা পর্বত। এটার অবস্থান দেখো, এটা যেখান থেকে শুরু হয়েছে মোটামুটি সেইখান থেকেই তার নিচ থেকেই শুরু হয়েছে। সামান্য এদিক ওদিক হলেও হতে পারে, তোমরা যদি সামান্য এদিক ওদিক করো তাহলে খুব একটা সমস্যা হবে না। মোটামুটি এর নিচ থেকে দেবে, তাহলে আশা করি নাম্বার কাটবে না। আরাবল্লী পর্বতের ক্ষেত্রে এই যে গুজরাটের এখানে এই যে ভাঁজটা রয়েছে, এর থেকে কিছুটা উপরে, খুব সামান্য উপরে অবস্থানটা দেখো, এইভাবে লম্বালম্বিভাবে অবস্থিত। এটা কিন্তু তোমরা নিজেদের মতো করে যদি এই ভাঁজ বা খাঁজ যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে তোমরা নিজেদের মতো অন্য কোনোভাবে যদি মনে রাখতে পারো তাহলে সেটা অবশ্যই করবে। আসি পরের পয়েন্টিংয়ে। পশ্চিমঘাট পর্বত। এইটা হচ্ছে ভারতের পশ্চিম উপকূল। এই পশ্চিম উপকূল বরাবর উত্তর থেকে দক্ষিণ দিকে পশ্চিমঘাট পর্বত বিস্তৃত রয়েছে। সুতরাং আমরা এই দিকটায় দেখাবো। তাহলে দেখাই। তাহলে এই হলো পশ্চিমঘাট পর্বত। এরপর আসি পূর্বঘাট পর্বত। এটা পশ্চিম উপকূলে পশ্চিমঘাট পর্বত, এবার পূর্ব উপকূলে পূর্বঘাট পর্বত রয়েছে। এদিকে দেখাই আমরা। এটা হলো পূর্বঘাট পর্বত। এখানে দেখো পূর্বঘাট পর্বতে এই যে মাঝে মাঝে কিছু গ্যাপ আছে, এই গ্যাপগুলো কিন্তু দেবেই, কারণ পূর্বঘাট পর্বত বিভিন্ন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন আছে মাঝে মাঝে। সুতরাং পূর্বঘাট পর্বত এইভাবে দেখাবে। এরপর আসছি গারো খাসি জয়ন্তিয়া। গারো খাসি জয়ন্তিয়া হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত। এখানে পরপর তিনটে পর্বতীর অবস্থিত রয়েছে, গারো, খাসি, জয়ন্তিয়া। এই তাহলে গারো, খাসি, জয়ন্তিয়া তিনটে পর্বতই পাশাপাশি অবস্থিত। এরপর রয়েছে নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বতটা হচ্ছে দক্ষিণ দিকে অবস্থিত, পশ্চিমঘাট আর পূর্বঘাটের মাঝামাঝি জায়গায় দক্ষিণ দিকে অবস্থিত রয়েছে। দেখে নিই অবস্থানটা। এটা নীলগিরি পর্বত। আচ্ছা, এর উপর পর আসি উপকূল। এখানে 6টা উপকূলের কথা আমরা পড়ব। তার মধ্যে পশ্চিম উপকূলে চারটে উপকূল পাবো এবং পূর্ব দিকে 2টো উপকূল। যদিও এই 2টো উপকূলের মধ্যে আবার একটু ভাগ আছে, সেটা আমি পরে বলছি। তাহলে প্রথমে আছে গুজরাট উপকূল। এই ক্ষেত্রে দেখো এই উপকূলগুলো মনে রাখা কিন্তু খুবই সহজ। এই উপকূলগুলির মধ্যে হয়তো যে কোনো একটি উপকূল আসবে, সেক্ষেত্রে এই 6টা উপকূলই তোমরা করে রাখবে, তার মধ্যে যেটা আসে আসুক না, খুব সহজেই তোমরা উত্তর দিতে পারবে বা খুব সহজেই পয়েন্টিং করতে পারবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এগুলো কেন সোজা। কারণ এখানে রয়েছে গুজরাট, গুজরাটের পাশে গুজরাট উপকূল, মহারাষ্ট্র তার পাশে কোঙ্কণ উপকূল, কর্ণাটক তার পাশে কর্ণাটক উপকূল, কেরল তার পাশে মালাবার উপকূল। অবস্থানগুলো একটু দেখে নিই। এগুলো কিন্তু খুবই সোজা। দেখো গুজরাট এখান থেকে শুরু এই অবধি, এই যে উপকূলটা দেখো অবস্থানটা, এটা সমুদ্র, আরব সাগরের তীরবর্তী অঞ্চল, অর্থাৎ গুজরাটের যে অংশটা আরব সাগরের তীরবর্তী অঞ্চল রয়েছে সেটা হচ্ছে গুজরাট উপকূল। তাহলে এটা অবস্থানটা দেখো, সীমাটা এইখান থেকে শুরু করে এই, তার মানে এখান থেকে শুরু করে এই অবধি হবে গুজরাট উপকূল। বুঝতে পারছো? এখানে দেখো আমি এইখানে এই আরও দিয়ে দেখেছি, এইটার মানে হচ্ছে এই যে সীমারেখাটা, এই টোটালটাকে বোঝানোর জন্য এদিক থেকে একটা এন্ড এদিক থেকে একটা এন্ড দিয়ে এখানে দেখিয়েছি। এরপর দেখো মহারাষ্ট্রের সংলগ্ন যে উপকূলটা আছে সেটাকে বলা হয় কোঙ্কণ উপকূল, অর্থাৎ এরপর থেকে শুরু হবে
এটা সীমারেখা এরকম জায়গা থেকে শুরু হবে, এখানে শেষ। তার মানে এটাকে আমি এই অ্যারো দিয়ে বোঝাচ্ছি, তার মানে এই এরিয়াটা কঙ্কন উপকূল। আমাকে এখানে কি করতে হবে তাহলে? কঙ্কন উপকূল লিখে দিতে হবে। এটা তাহলে কঙ্কন উপকূল। এরপরে আসবো কর্ণাটকের তীরবর্তী অঞ্চল, যেটাকে কর্ণাটক উপকূল বলা হচ্ছে। এটা তাহলে কর্ণাটক উপকূল, পাশে আমাকে এবার লিখে দিতে হবে, বোঝা গেল। এবং সর্বদক্ষিণে রয়েছে মালাবার উপকূল, যেটা কেরল রাজ্যের সীমারেখার বরাবর অবস্থিত। এটা তাহলে এবার লিখে দিতে হবে মালাবার উপকূল। তাহলে দেখো, পশ্চিম উপকূলে যে 4টি উপকূল রয়েছে, প্রথমে গুজরাট উপকূল, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূল। এগুলো দেখো, এইখান থেকে গুজরাটের সীমারেখা অবস্থিত, এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এইটুকু হচ্ছে গুজরাট উপকূল। তারপরে মহারাষ্ট্র সীমারেখা শুরু হচ্ছে, মহারাষ্ট্র যত অবধি আছে সেই অবধি হচ্ছে কোঙ্কণ উপকূল, তার নিচে আছে কর্ণাটক উপকূল, শেষে সর্বদক্ষিণে রয়েছে কেরল, কেরলের পাশে যে উপকূলটা রয়েছে সেটা মালাবার উপকূল। তাহলে এই দিকে 4টে আমরা দেখে নিলাম। এবার পূর্ব উপকূলে যে প্রধান যে 2টি ভাগ রয়েছে, সেটা হচ্ছে করমণ্ডল উপকূল এবং উত্তর সরকার উপকূল। এটা কোথায় অবস্থিত? এই যে এখানে রয়েছে কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী থেকে এদিকে কন্যাকুমারিকা পর্যন্ত এই অঞ্চল জুড়ে যে উপকূলটা রয়েছে সেটাকে বলা হয় করমণ্ডল উপকূল। অবস্থানটা দেখে নিই। তাহলে এটা হলো করমণ্ডল উপকূল। এরপর এই কৃষ্ণা নদীর উপকূল থেকে উড়িষ্যা পর্যন্ত এই যে অঞ্চলে যে উপকূলটা রয়েছে সেটাকে বলা হয় উত্তর সরকার উপকূল। অবস্থানটা কিভাবে দেখাবো দেখে নিই। উত্তর সরকার উপকূল, এর অবস্থানটা দেখো, করমণ্ডল উপকূল যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়ে উড়িষ্যার শেষ পর্যন্ত। তাহলে এইভাবে 6টা উপকূল আমরা জেনে রাখবো। 6টার মধ্যে পরীক্ষাতে যেটা আসবে সেটাই আমরা খুব সুন্দরভাবে করে দিতে পারবো। আরেকবার বলছি উপকূলগুলো দেখো, গুজরাটের পাশে গুজরাট উপকূল, মহারাষ্ট্রের পাশে কোঙ্কণ উপকূল, কর্ণাটকের পাশে কর্ণাটক উপকূল, কেরলের পাশে মালাবার উপকূল, দক্ষিণ দিকে রয়েছে, নিচে রয়েছে করমণ্ডল উপকূল, এবং তার উত্তরে রয়েছে উত্তর সরকার। উত্তরে উত্তর সরকার, যদি এইটা গুলিয়ে যায় যে করমণ্ডল উপকূল আর উত্তর সরকার উপকূলের মধ্যে কোনটা নিচে কোনটা উপরে, তাহলে এইটুকু মনে রাখবে যে করমণ্ডল উপকূলের উত্তর দিকে আছে উত্তর সরকার উপকূল, তার মানে এটা উত্তরে বলে উত্তর সরকার উপকূল, তাহলে এটা করমণ্ডল উপকূল হবে। তাহলে এইভাবে উপকূলগুলো তোমরা মনে রাখবে, পরীক্ষাতে যেটাই আসুক না কেন সেটাই তোমরা করে দিতে পারবে। এখানে আবারও বলছি, উপকূল কিন্তু এই যে বাউন্ডারি যেখানটায় দেখিয়েছি বেঁকা দাগ দিয়ে, এইটা এর সীমারেখাটা বোঝানোর জন্য এই দাগগুলো দিয়েছি। তাহলে উপকূল দেখানো হয়ে গেল। এবার আসছি কিছু গুরুত্বপূর্ণ উপসাগর সম্পর্কে। উপসাগর দেখব, কিছু গুরুত্বপূর্ণ উপসাগর। দেখো, আমরা জানি মহাসাগর হচ্ছে সবচেয়ে বড়, তার থেকে ছোট হচ্ছে সাগর, এবং তার থেকে ছোট হচ্ছে উপসাগর। এই উপসাগরগুলো সাধারণত তৈরি হয় যে সমস্ত ছোট ছোট এরকম ভাঁজ থাকে, খাঁজ থাকে, সেই সমস্ত জলভাগ এক একটা উপসাগর নাম নিয়ে অবস্থান করছে। যেমন এখানে আমাদের ভারতে গুজরাট উপকূলের গুজরাটের এখানটায় এই যে ভাঁজটা রয়েছে বা খাঁজটা রয়েছে, এখানে একটা উপসাগর আছে। এই উপসাগরটা কি আমরা জানবো? এইটা হচ্ছে কচ্ছ উপসাগর, নামটা লিখে দিই। বোঝা গেল কচ্ছ উপসাগর। দেখো, আমি নামটা এখানে লিখেছি, কচ্ছ উপসাগর থেকে অনেকটা দূরে, তাই আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি। তোমরা কিন্তু এটাই করবে। তোমরা যদি এইটা করো যে এখানে দেখালে, অবস্থান দেখালে কচ্ছ উপসাগরে এখানে লিখে দিয়ে আসলে, তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে, কারণ তুমি অ্যারো দিয়ে তোমাকে দেখাতে হবে এখানে। বোঝা গেল? এবার গুজরাটেরই এই অংশে এই যে ভাঁজটা বা খাঁজটা রয়েছে, এখানে কিন্তু আরেকটা উপসাগর তৈরি হয়েছে। এই উপসাগরটা কি দেখে নিই, এবং পাশে আমি নামও লিখে দিই। দেখো, এখানে যে উপসাগরটা সেটার নাম হচ্ছে খাম্বাত উপসাগর। দেখো, এখানে জায়গার যেহেতু অভাব রয়েছে, এখানে লিখলে খুব ঘন হয়ে যাবে, হিজিবিজি হয়ে যাবে, ওই জন্য দূরে লিখেছি, কিন্তু সেখান থেকে আরও চিহ্ন দিয়ে দেখিয়েছি যে এইটা হচ্ছে খাম্বাত উপসাগর। তোমরা কিন্তু এমনটাই করবে।
তাহলে খাম্বাত উপসাগর দেখানো হলো। এরপর দক্ষিণ দিকে দেখো, এই যে এখানটায় রয়েছে শ্রীলঙ্কা আর এটা ভারত, ভারত আর শ্রীলঙ্কার মাঝে যে সংকীর্ণ যে এইখানে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপে একটা উপসাগর তৈরি হয়েছে যেটাকে বলা হয় মান্নার উপসাগর। এটাও পরীক্ষাতে আসে মাঝে সাঝে, তাহলে এটাও তোমাদের দেখে রাখতে হবে। মান্নার উপসাগর, আমি অবস্থান এবং নাম লিখে দিচ্ছি। তাহলে দেখো, এই হচ্ছে মান্নার উপসাগরের অবস্থান, এটা আমি এইখানে লিখে দিলাম এবং অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে এই তিনটি উপসাগর কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে, এটা ইম্পর্ট্যান্ট আছে। তাহলে কচ্ছ উপসাগর, খাম্বাত উপসাগর, মান্নার উপসাগর। এরপর আরও একটা দুটো বিষয় আমাদের জেনে রাখতে হবে যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা থর মরুভূমি আর দ্বীপপুঞ্জ। থর মরুভূমি হচ্ছে আমাদের রাজস্থানে অবস্থিত থর মরুভূমি। এটা পরীক্ষাতে যথেষ্ট আসে, মাঝে মাঝেই আসে, সুতরাং এর অবস্থান দেখে রাখতে হবে। এটা থর মরুভূমি। এই যে এই অঞ্চলটা দেখালাম, ভেতরে ডট ডট দিয়েছি এবং পাশে লিখে দিয়েছি, তাহলে থর মরুভূমি। এরপর আসি দ্বীপপুঞ্জ আমাদের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে এখানে কিছু দ্বীপপুঞ্জ রয়েছে যেগুলোর নাম তোমরা অলরেডি জানো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার অবস্থান এরকম জায়গায়, এবং আরব সাগরের মধ্যে রয়েছে, এখানে রয়েছে লাক্ষাদ্বীপ। এগুলো খুব ছোট ছোট দ্বীপ। তাহলে দ্বীপপুঞ্জ যদি পরীক্ষাতে আসে তাহলে এই অঞ্চলটা এবং এই অঞ্চলটাকে তোমাদের দেখাতে হবে। সেক্ষেত্রে একটাও দেখাতে পারো, এটাও দেখাতে পারো, ওটাও দেখাতে পারো, তবে এইটা যেহেতু তুলনামূলক এটার থেকে বড়, তাহলে এই অঞ্চলটাই দেখানোর চেষ্টা করবে। তাহলে এবং পাশে অবশ্যই নাম লিখে দিতে হবে, আমি নাম লিখে দিচ্ছি। দেখো, তাহলে এই দ্বীপপুঞ্জগুলোকে একটা বাউন্ডারি দিয়ে সীমাবদ্ধ করলাম এবং পাশে আমি লিখে দিলাম। তাহলে এইভাবেই দ্বীপপুঞ্জগুলো দেখাবে। তাহলে এই হলো মোটামুটি ভারতের ভূপ্রকৃতির থেকে এবং কিছু উপকূল নিয়ে কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেগুলো আজকে আমরা ম্যাপ পয়েন্টিং হিসাবে দেখলাম। তোমরা কিন্তু এটা খুব 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 ভালো করে দেখবে। অন্তত এই পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত স্কুলে এই পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাপটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি সমস্ত জিনিসগুলো আরেকবার খুব সংক্ষেপে বলছি, তোমরা অবস্থানগুলো আরেকবার দেখো। উত্তরে রয়েছে কারাকোরাম পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গ K2 দেখাবে এবং পাশে কিন্তু নাম লিখে দেবে। তার দক্ষিণে লাদাখ পর্বত, তার দক্ষিণে জাস্কর, তার দক্ষিণে শিবালিক। এই শিবালিকের ক্ষেত্রে অবস্থানটা দেখো, এই যে ভাঁজটা রয়েছে অর্থাৎ এটা নেপালের সীমান্ত, এখান থেকে শুরু, বুঝে গেল? এবার আসি দক্ষিণ দিকে, এখানে আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, নীলগিরি পর্বত, গারো, খাসি, জয়ন্তিয়া। ক্লিয়ার? আবার দেখো, কারাকোরাম পর্বত, লাদাখ পর্বত, জাস্কর, শিবালিক, আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, পশ্চিমঘাট, পূর্বঘাট, নীলগিরি, গারো, খাসি, জয়ন্তিয়া। ঠিক আছে? এবার উপকূল, গুজরাটের পাশে গুজরাট উপকূল, মহারাষ্ট্রে কোঙ্কণ উপকূল, কর্ণাটকে কর্ণাটক উপকূল, কেরলে মালাবার উপকূল, এটা পশ্চিম উপকূল গেল। পূর্ব দিকে রয়েছে করমণ্ডল উপকূল, তার উত্তর দিকে রয়েছে উত্তর সরকার উপকূল। এবার যেটা বলছিলাম আগে, যে এইখানে অনেক সময় এইটা না এসে অন্যভাবেও আসতে পারে। এইখানে রয়েছে তামিলনাড়ু, অনেক সময় বলে যে তামিলনাড়ু উপকূল, তাহলে এইখান থেকে এই পর্যন্ত তামিলনাড়ু উপকূল, অর্থাৎ তামিলনাড়ু রাজ্যের সীমানা যতটা অতটা দেখালে হবে। তার উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, মানে অন্ধ্র উপকূল, তাহলে তারপর থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত, অন্ধ্রপ্রদেশের সীমানা পর্যন্ত দেখাবে অন্ধ্র উপকূল। তার উত্তর দিকে রয়েছে উড়িষ্যা রাজ্য, সেহেতু উড়িষ্যা রাজ্য সমুদ্র তীরবর্তী অঞ্চলকে উড়িষ্যা উপকূল বলে। এইভাবে যদি করমণ্ডল এবং উত্তর সরকার উপকূল না এসে ওইভাবে আসে তাতেও কোনো সমস্যা নেই। তামিলনাড়ুর পাশে তামিলনাড়ু উপকূল, অন্ধ্রের পাশে অন্ধ্র উপকূল, উড়িষ্যার পাশে উড়িষ্যা উপকূল। বোঝা গেল? এর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভারতের যে রাজনৈতিক ম্যাপ, সেখানে বিভিন্ন রাজ্যের যে সীমানা রয়েছে সেই সীমানাগুলোকে খুব ভালো করে দেখতে হবে, তাহলে এই সমস্ত উপকূল সম্পর্কে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে এইভাবে উপকূলগুলো পড়বে। আর একটা জিনিস দেখানো হয়নি, যেটা দেখানো উচিত ছিল আমার, যাই হোক, সেটা হচ্ছে কচ্ছের রণ।
সেটা এরকম জায়গায় অবস্থিত। কচ্ছের রণ, যেটা কিন্তু একটা জলাভূমি, তাহলে এখানে আমাকে পাশে লিখে দিতে হবে কচ্ছের রণ। হলো কচ্ছের রণ। তাহলে কচ্ছের রণ, কচ্ছ উপসাগর, খাম্বাদ উপসাগর। তাহলে এই হলো তোমাদের ম্যাপ পয়েন্টিং। এটা তোমরা খুব ভালো করে বারবার দেখবে। একবার যদি না বুঝতে পারো তাহলে এক দুবার দেখো না। তাহলে আজকে এখানেই শেষ করছি। পরের দিন আমরা আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো করে পড়াশোনা করো, কারণ এই পড়াশোনাই তোমাদের অন্যদের থেকে অনেক উঁচুতে নিয়ে যাবে। এই পড়াশোনাই তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। সুতরাং পড়াশোনা করো ভালো করে।